তো আজকে আমরা পিরিয়ডিক টেবিলের যত কোশ্চেন এসছে আমরা সমস্ত কোশ্চেনকে সলভ করব, ডিটেলস অ্যানালাইসিস করব, কোন কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা এক্সপ্লানেশনও দেখব। ঠিক আছে, তো আমরা 2015-এর কোশ্চেন থেকে শুরু করব। WBJতে যে কোশ্চেনটা এসছে, তো প্রথম কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছে, দ্য ডিক্রিজিং অর্ডার অফ বেসিক ক্যারেক্টার অফ K2O, BAO, CO অ্যান্ড MgO ইজ। বলেছে আমাদের যে বেসিক ক্যারেক্টার আছে K2O, BAO, CO আর MgO, এদের অর্ডার বলতে বলেছে, ডিক্রিজিং অর্ডার। তো আমরা জানি এই যে পটাশিয়াম এখানে অনলি অ্যালকালি মেটাল আছে, মানে গ্রুপ 1-এ, আর বাকি যে বেরিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এরা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। ঠিক আছে, এরা কি আছে? গ্রুপ 2 এলিমেন্ট। তো আমরা জানি আমাদের যে অ্যালকালি মেটাল আছে, ঠিক আছে, অ্যালকালি মেটাল আর হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, তো অ্যালকালি মেটাল যেটা আছে মানে গ্রুপ 1, এটার যে বেসিসিটি আছে সেই মানে K2O, এটার যে বেসিসিটি সেটা BAO, CO, MgO থেকে বেশি হবে। কারণ অ্যালকালি মেটালের বেসিসিটি সবসময় অ্যালকালি আর্থ মেটাল মানে গ্রুপ 1-এর বেসিসিটি গ্রুপ 2-এর থেকে সবসময় বেশি হয়। কেন? কারণ আমরা জানি, আমরা যদি দেখি পিরিয়ডিক টেবিলটাকে ভালো করে, যদি ডাউন দ্য গ্রুপে তুমি যাও, নিচের দিকে যাও, তাহলে তোমার বেসিসিটি কী হয়, যে বেসিক প্রপার্টি আছে ওটা ইনক্রিজ করে, আর যদি তুমি লেফট টু রাইট যাও তাহলে তোমার যে বেসিক প্রপার্টি আছে ওটা কী হয়, ডিক্রিজ করে। এবার তুমি দেখো অ্যালকালি আর অ্যালকালি আর্থ মেটাল, মানে পটাশিয়াম তো তোমার গ্রুপ 1-এ আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম গ্রুপ 2-তে আছে। তাহলে যদি তুমি লেফট টু রাইটের দিকে যাচ্ছ তাহলে বেসিসিটি কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তার মানে কি K2ওর যে বেসিসিটি সেটা BAO, CO আর MgOর থেকে বেশি। তাহলে এবার তুমি দেখো K2ওর বেসিসিটি কোথায় বেশি বলেছে, অপশন A-তে আর অপশন B-তে, C আর D-তে বলেনি, কারণ ওখানে অন্য আছে। এবার যদি তুমি দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, CaO আর SrO, যদি তুমি নিচের দিকে যাও তাহলে তোমার বেসিসিটি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তার মানে কি, তুমি যদি দেখো যে তোমার আচ্ছা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম দিয়েছে, ঠিক আছে, তোমাকে এখানে স্ট্রনসিয়াম দেয়নি, বেরিয়াম দিয়েছে, তাহলে তোমার বেসিসিটি ইনক্রিজ হচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে তোমার বেসিসিটি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বেরিলিয়াম অক্সাইডের, তারপর ক্যালসিয়াম অক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইডের, কারণ ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি কার আছে, K2O, তারপর কি হবে BeO, তারপর CaO আর লাস্টে হবে MgO। লেফট টু রাইট বেসিসিটি ডিক্রিজ করবে আর ডাউন দ্য গ্রুপ বেসিসিটি ইনক্রিজ করবে। তাহলে এই যদি অপশনটাকে আমরা দেখি তাহলে আমার অপশন এটা স্যাটিসফাই করছে, তো এখানে আমার অপশন হয়ে যাবে এ। আমার নিচের দিকে গেলে বেসিসিটি ইনক্রিজ হবে আর লেফট টু রাইট গেলে বেসিসিটি ডিক্রিজ হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাসিড আর বেসিসিটির যে কোশ্চেন আছে সেটাকে আমরা সলভ করলাম। যদি আমরা পরের কোশ্চেনটায় যাই, ঠিক আছে, বলছে an element X belongs to the 4th period and 5th in group in of periodic table. Which of the following statement is true? It is a completely filled s orbital, is a partially filled d orbital, it has the completely, কতগুলো অপশন দিয়েছে। বলেছে আমাদের একটা কম্পাউন্ড X যেটা 4th পিরিয়ডে আছে আর 5th গ্রুপে আছে অফ দ্য পিরিয়ডিক টেবিল, তাহলে কোন স্টেটমেন্টটা ট্রু। তাহলে যদি আমি 4th পিরিয়ডকে আমি যদি দেখি পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে, আমি একটু এখান থেকে আমি একটা পিরিয়ডিক টেবিলকে অ্যাড করব, ঠিক আছে। আমি যদি পিরিয়ডিক টেবিলকে একটা অ্যাড করি, এবারে আমি যদি দেখতে পাই, আমি যদি পিরিয়ডিক টেবিলটাকে জুম করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই পিরিয়ডিকটা যেটা 4th গ্রুপ আছে, দিস দ্য 1, দিস দ্য 2, দিস দ্য 3, দিস দ্য 4th। তো 4th গ্রুপে যদি 15-এ দেখা যায়, 4th গ্রুপের 15 যেটা আছে, 4th পিরিয়ড আর 15 এতে আর্সেনিক আছে, আর্সেনিক।
তো আর্সেনিকের যে কনফিগারেশন হয়, আর্সেনিকের হয় 33। তো আর্সেনিকের যে কনফিগারেশন হয় সেটা হচ্ছে আর্গন, ঠিক আছে। আমি যদি আর্সেনিকের কনফিগারেশনটা লিখি সেটা হয় আর্গন 4s2 3d10। 3d10টাকে আমরা আগে লিখলে আরো বেটার হয়, কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু হুডস রুল। তো 3d10 4s2 4p3, এটা হচ্ছে আমার কনফিগারেশন। তো আর্সেনিকের যদি আমি কনফিগারেশন দেখি সেটা হচ্ছে D10 4s2 4p3, মানে আমার ডি আর এস অরবিটালটা ফুলফিল আর এফটা হচ্ছে আমার হাফ ফিল, ঠিক আছে। আমি কি দেখছি, ডি অরবিটাল আর এস অরবিটালটা ফুলফিল আর পিটা হচ্ছে হাফ ফিল। তো যদি আমি অপশনে আবার ফেরত যাই, তো প্রথম অপশনে বলেছে ইট হ্যাজ কমপ্লিটলি ফিল্ড এস অরবিটাল অ্যান্ড পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল। একদম ভুল আছে, কারণ ডিটা কমপ্লিটলি ফুলফিল, কিন্তু এখানে বলছে পার্শিয়াল ফুলফিল। অপশন 2তে বলছে ইট হ্যাজ কমপ্লিটলি ফিল্ড এস অ্যান্ড পি অরবিটাল অ্যান্ড পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল, এটাও ভুল আছে, কারণ পি অরবিটাল ফুলফিল নেই। পি অরবিটালে পিতে 3টে ইলেকট্রন আছে, হাফ ফিল্ড। অপশন সিতে বলছি ইট কমপ্লিটলি ফিল্ড এস অ্যান্ড পি অরবিটাল অ্যান্ড এ হাফ ডি অরবিটাল, এটাও ভুল, পি অরবিটাল ফুলফিল নেই। কিন্তু অপশন ডিতে যদি দেখা যায়, অপশন ডিতে আমার কি স্টেটমেন্ট দিচ্ছে, অপশন ডিটা যদি আমি একটু নিচে নামাই, অপশন ডিতে বলছে ইট হ্যাজ এ হাফ ফিল্ড পি অরবিটাল অ্যান্ড কমপ্লিটলি ফিল্ড এস অ্যান্ড ডি অরবিটাল, এটা একদম ঠিক বলছে। কারণ আর্গনের যদি আমরা আর্সেনিকের যদি আমরা কনফিগারেশনটা লিখি, কনফিগারেশনটা কি দেখলাম, আর্গন 3d10 4s2 4p3, তার মানে আমি দেখতে পাচ্ছি ডি অরবিটাল আর এস অরবিটালটা আমার ফুলফিল আছে আর পিটা আমার হাফ ফিল্ড আছে, কারণ পিতে 3টে ইলেকট্রন। তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হয়ে যাবে ডি, ঠিক আছে। অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি। ইট হ্যাজ হাফ ফিল্ড পি অরবিটাল অ্যান্ড কমপ্লিটলি ফিল্ড এস অ্যান্ড ডি অরবিটাল। আচ্ছা, প্রথম এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাটম ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ধরো একটা এম আছে গ্যাস, এ কি করবে, একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে এটা এম মাইনাস গ্যাসে পরিণত হবে, মানে একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করা। তো আমি যদি ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন কার্বনের দেখি, তাহলে এর 9টা, এর 8টা, এর 7টা, এর 6টা। তো যদি ফ্লুরিন যদি একটা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে হয়ে যাবে ও 10, মানে ইনার্ট গ্যাস কনফিগারেশন নিয়নের মতো ওর অবস্থা চলে আসবে, 10টা ইলেকট্রন। কিন্তু অক্সিজেন একটা অ্যাড করলে হয়ে যাবে 9, নাইট্রোজেন একটা অ্যাড করলে হয়ে যাবে 8, কার্বন একটা অ্যাড করলে হবে 7। তো বাকি কারোর কোনো স্টেবিলিটি ফ্যাক্টর আসবে না, কিন্তু নিয়ন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কি হয়ে যাবে, 10 হয়ে যাবে ইনার্ট গ্যাস কনফিগারেশন, মানে নোবেল গ্যাস যেটা আছে তাদের মতো অবস্থায় চলে আসবে, মানে নিয়নের মতো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা কি 8টা করে থাকে এদের লাস্ট অরবিটালে, তাহলে কি হয়ে যাবে, তখন 10টা হয়ে যাবে। তো এখানে এই যে 10 ইলেকট্রন আসার ফলে এর যদি কনফিগারেশন তুমি তখন লিখবে 1s2 2s2 2p6, মানে লাস্ট অরবিটালে 8টা চলে আসবে, তখন ইনার্ট গ্যাস কনফিগারেশন চলে আসবে। এই জন্য ফ্লুরিনের কি হয়, সবচেয়ে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি এখানে দেখাচ্ছে, আমরা যদি এই 4টে অপশনের মধ্যে দেখি। এছাড়াও ফ্লুরিনের আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি যেটা আছে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটিটাও ম্যাক্সিমাম হয়, এটা আমরা জানি, ঠিক আছে। ফ্লুরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটাও ম্যাক্সিমাম হয়। The second ionization energy of the following elements in the order. আচ্ছা, আমি এখানে বলে রাখি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি ডাউন দ্য গ্রুপে যাও আর লেফট টু রাইট যাও, যদি তুমি লেফট টু রাইট মুভ করো পিরিয়ডিক টেবিলে, তখন তোমার আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল হয় ইনক্রিজ। আর যদি তুমি নিচের দিকে যাও তাহলে তোমার আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল হয় ডিক্রিজ, সেটা কি হয়, কমে যায়। মানে তুমি যদি লেফট টু রাইট দিকে যাও, লেফট টু রাইট, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাও, তাহলে তোমার আয়োনাইজেশন এনার্জি হবে ইনক্রিজ। আর যদি তুমি পিরিয়ডিক টেবিলের নিচের দিকে যাও তাহলে তোমার আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল হবে ডিক্রিজ। এবার যদি তুমি দেখো Zn CdHg, এরা তো একটা গ্রুপে আছে, তাহলে তুমি যদি নিচের দিকে নামো তাহলে তোমার কি হবে, আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে, তোমার কি হবে, কমবে, ডিক্রিজ করবে।
তার মানে সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি কার হবে? সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি হবে জিঙ্কের, তারপর হবে ক্যাডমিয়াম, তারপর হবে এইচই। কারণ নিচের দিকে গেলে তো কমছে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, তাহলে সবচেয়ে বেশি কার হবে? জিঙ্কের। তাহলে এখানে অপশন বি এখানে সঠিক হচ্ছে, জিঙ্কের সবচেয়ে বেশি, তারপর ক্যাডমিয়াম, তারপর জিঙ্ক, মার্কারি, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, বি হবে তোমার অ্যান্সার, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি। তো অ্যান্সার হয়ে যাবে বি। একদম ইজি কোশ্চেন ছিল, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, মানে এখান থেকে দেখো কত ইজি, মানে ধরো তোমাকে আমি তিনটে এলিমেন্ট দিয়ে দিলাম, কার্বন আর নাইট্রোজেন। আমি যদি তোমাকে বললাম কার আয়োনাইজেশন এনার্জি বেশি, তো তুমি দেখছো কার্বন আর নাইট্রোজেন বেশি রাইট হ্যান্ড সাইডে থাকে, কারণ এ হচ্ছে গ্রুপ 14, এ হচ্ছে গ্রুপ 15। তার মানে নাইট্রোজেনের যে আয়োনাইজেশন এনার্জি থাকবে ওটা কি হবে? কার্বনের থেকে বেশি হবে। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। ওকে, বা ধরো তোমাকে এরকমও কোশ্চেন দিতে পারে যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কার বেশি আয়োনাইজেশন এনার্জি? তো নিচের দিকে গেলে তুমি জানো কমে ডিক্রিজ করে, তাহলে বেরিলিয়ামের যে আয়োনাইজেশন এনার্জি এটা বেশি হবে ম্যাগনেসিয়ামের থেকে, কারণ নিচের দিকে তো কমছে, তার মানে ম্যাগনেসিয়ামের তো কম, আর বেরিলিয়ামের যেটা আছে সেটা বেশি। ঠিক আছে, তো খুবই ইজি কোশ্চেন থাকে এইরকম আয়োনাইজেশন পোটেনশিয়াল রিলেটেড। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হবে? এবারে আমরা জানি, এক্ষুনি আমরা পড়লাম ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি কার হবে। আমরা পড়লাম যে ফ্লুরিন, দেখো ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এইটা তোমার ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার হয়, তাই তো? ফ্লুরিনের সবচেয়ে বেশি হয় বলেছিলাম, তারপর কি হবে? অক্সিজেন, তারপর হবে নাইট্রোজেন। ঠিক আছে, তারপরে হবে তোমার কার্বন। ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এটা তোমার হয় সবসময় ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, তো ইলেকট্রন অ্যাফিনিটি এখানে এইভাবেই হবে। তাহলে সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হবে এখানে, ফ্লুরিন তো অপশানে নেই, তাহলে অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন। কি হবে? অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন, যেটা তোমার অ্যান্সার কোনটাতে বলছে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, অ্যান্সার এতে বলছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। ঠিক আছে, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি অক্সিজেনের হচ্ছে, তারপর নাইট্রোজেন হচ্ছে, তারপর কার্বনের হচ্ছে। আচ্ছা, এখানে যদি তোমাকে দিয়ে দিত যে কার, ফ্লুরিন দিয়ে দিচ্ছে ধরো, তাহলে ফ্লুরিন দিয়ে দিলে তখন ফ্লুরিনটাকেও অ্যাড করে দেবো, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন হয়ে যাবে তখন। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন ছিল। দেখো ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন পোটেনশিয়াল এই রিলেটেডই কোশ্চেন তোমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, এখানে বলছে দ্য হাইড্রাইড দ্য ফার্স্ট এলিমেন্টস গ্রুপ 15 and 17, namely ammonia, NH3, water, জল and HF respectively show abnormally high value of the melting and boiling point. This is due to, বলছে যে অ্যামোনিয়া, ওয়াটার আর এইচএফ এগুলোর কি হচ্ছে যে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট যেটা হয় সেটা খুব বেশি হয়, অ্যাবনর্মালি খুব বেশি হয়। তাহলে এই বেশি হওয়ার পেছনে কারণটা কি, রিজনটা কি, সেটা আমাদের বলতে বলেছে। তো কতগুলো এখানে কারণ দিয়েছে, স্মল সাইজ অফ নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ফ্লুরিন, দ্য অ্যাভেলেবিলিটি টু ফর্ম এক্সটেন্সিভ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, দ্য অ্যাভেলেবিলিটি টু ফর্ম এক্সটেন্সিভ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এফেক্টিভ ভ্যান ডের ওয়ালস ইন্টারাকশন। চারটে অপশন আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা জানি যে আমাদের হাইড্রোজেন বন্ডিং যেই কনসেপ্টটা আছে, হাইড্রোজেন বন্ডিং সেটা কারা করে? যদি তুমি হাইড্রোজেন বন্ডিং দেখবে সেটা কারা করে? ফন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা করে তোমার হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি তুমি ফনকে দেখো, ঠিক আছে, তাহলে এখানে এইচএফ, অ্যামোনিয়া আর ওয়াটার তিনজনেই কি করবে? হাইড্রোজেন বন্ডিং করবে, কারণ প্রত্যেকের কাছেই হাইড্রোজেন আছে, আর এরা কার সাথে অ্যাটাচ আছে? ফনের সাথে। হাইড্রোজেন বন্ডিং তারাই করবে যদি তোমার সেই অ্যাটমটা ফ্লুরিনের সাথে, অক্সিজেনের সাথে বা নাইট্রোজেনের সাথে অ্যাটাচ থাকে। তাহলে এখানে এইচএফ, NH3 আর H2 তিনজনেই হাইড্রোজেন বন্ডিং করবে। এবারে হাইড্রোজেন বন্ডিং দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার।
ইন্ট্রা মানে হচ্ছে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে, নিজেদের, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি সবচেয়ে সোজা কথা সেলফ, মানে সেলফ হবে, নিজেদের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করবে। মানে ধরো যদি একটা আমি এক্সাম্পল দিই, ধরো একটা এরকম কম্পাউন্ড আছে, একটা বেঞ্জয়িক অ্যাসিড, তার অর্থ পজিশনে OH, তো এইখানে যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে এইটা হচ্ছে আমার ইন্ট্রামলিকিউলার, ইন্ট্রামলিকিউলার, কারণ এরা কি করছে, নিজেদের মধ্যে হাইড্রোজেন করছে, মানে একটা মলিকিউল তার নিজেদের মধ্যেই হাইড্রোজেন বন্ডিং করছে, অন্য মলিকিউলের দরকার হচ্ছে না হাইড্রোজেন বন্ডিং করার জন্য। কিন্তু যদি আমি HF এর কেসে দেখি, ঠিক আছে, HF এ কি হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন ফ্লুরাইড আছে, এখানে একটা হাইড্রোজেন ফ্লুরাইড আছে, এবার এই দুটো হাইড্রোজেন ফ্লুরাইড কি করছে, নিজেদের মধ্যে এই হাইড্রোজেনটা এই ফ্লুরাইডের সাথে একটা হাইড্রোজেন বন্ডিং করছে। তো এইটাকে আমরা ইন্টার বলছি। কারণ ইন্টার বলছি, কারণ তুমি দেখো এখানে দুটো HF এর দরকার। এখানে যদি তুমি হাইড্রোজেন বন্ডিংটা করতে যাও, তোমার কটা হাইড্রোজেনের মানে কটা মলিকিউল দরকার, HF দুটো। কিন্তু তুমি প্রথমটাতে দেখো ইন্ট্রাতে, সেখানে একটা মলিকিউলের মধ্যেই তোমার হাইড্রোজেন বন্ডিংটা হয়ে যাচ্ছিল, অন্য কোনো মলিকিউলের দরকারই হচ্ছিল না। কিন্তু এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে তোমার অন্য মলিকিউলের দরকার হচ্ছে, মানে ইন্টার মলিকুলার হচ্ছে। ইন্টার মানে মোর দ্যান ওয়ান মলিকিউল, ডিফারেন্ট কাইন্ড অফ মলিকিউল, অন্য টাইপের, অন্য মানে অন্য যে মলিকিউল আছে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন হওয়ার ফলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। কিন্তু ইন্ট্রাতে একটা মলিকুলের মধ্যেই হয়ে যাচ্ছে, আর ইন্টারে ডিফারেন্ট ডিফারেন্ট যেই মলিকুলগুলো আছে, মানে দেখো এখানে HF ওয়াটারের সাথেও HF হাইড্রোজেন বন্ডিং করতে পারে, কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মলিকুলের মধ্যেও হাইড্রোজেন বন্ডিং হওয়া সম্ভব। ঠিক আছে, কারণ কেন হওয়া সম্ভব, এখানে ভালো করে লিখছি, কেন হওয়া সম্ভব, কারণ এটা ইন্টার মলিকুলার। ইন্টার মানে হচ্ছে যেখানে অন্য ধরনের মলিকুলের মধ্যেও হাইড্রোজেন বন্ডিং হওয়া সম্ভব। তো সবসময় মনে রাখবে এই ইন্টারের মধ্যে ইন্টার যেটা হয় সেটা বেশি স্টেবল হয় রাদার দ্যান ইন্ট্রা। ঠিক আছে, তোমার যে ইন্টার হাইড্রোজেন বন্ডিংটা হয় সেখানটায় বেশি স্টেবল হয় ইন্ট্রা থেকে। এই জন্য ইন্টারের ক্ষেত্রে যেখানে ইন্টার হাইড্রোজেন বন্ডিং হবে সেখানে কি হবে, তোমার মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট সব বেড়ে যাবে। এবার যদি আমি কোশ্চেনে ফিরে আসি, তো কোশ্চেনে আমি দেখতে পাবো এই যে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট হচ্ছে, এই যে HF ওয়াটার, HF বা অ্যামোনিয়া, এর পেছনে কারণটা কি, এর পেছনে যে মেন কারণটা বলছে দ্য অ্যাবিলিটি টু ফর্ম এক্সটেন্সিভ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং না ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো আমরা যদি দেখি এখানে ওয়াটার, অ্যামোনিয়া, HF এদের সবার কেসে, তো আমাদের যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছিল ওটা হচ্ছে ইন্টার হচ্ছিল। কি হচ্ছিল, ইন্টার হচ্ছিল। তার মানে এখানে আমি ইন্টার কোথায় অপশনে আছে, আমি ইন্টার অপশনটায় যাই। ইন্টার কোথায় দিয়েছে, ইন্টার দিয়েছে অপশন বিতে। তো এখানে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। একদম ইজি কোশ্চেন ছিল, এখানে আমার অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এবং বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দ্য সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল ফর। তো এই যে বোরন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম দিয়েছে, এটার মধ্যে বলছে ম্যাক্সিমাম সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি কার হবে। ঠিক আছে, এবারে তুমি যদি দেখো এদের সবাইকে, বোরনের কনফিগারেশন যদি তুমি লেখো, আমি সবার আগে কনফিগারেশন লিখবো, 1s2, 2s2, 2p1, 1s2, 2s2, 2p6, 3s2, 1s2, 2s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এবারে এখানে কি বলেছে, এখানে বলেছে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল ম্যাক্সিমাম। তাহলে প্রথমে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে কি, আয়োনাইজেশন এনার্জি মানে কি, মানে একটা গ্যাস রয়েছে,
সেখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি করবে, একটা পজিটিভ আয়নে কনভার্ট হবে, মানে Mg প্লাস প্লাস একটা ইলেকট্রন। মানে আয়নেশন এনার্জির বেসিক মানে হচ্ছে যে একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া, সোজা কথা। তাহলে আমি যদি এখানে ইলেকট্রন ছাড়তে থাকি, আমাকে কটা করে ইলেকট্রন ছাড়তে বলেছে, দুটো করে ইলেকট্রন ছাড়তে বলেছে। তাহলে আমি যদি প্রথম ইলেকট্রন সবার থেকে ছেড়ে দিই, ধরো আমি একটা করে ইলেকট্রন কমিয়ে দিচ্ছি সবার থেকে, ঠিক আছে, আমি সবার থেকে একটা করে ইলেকট্রন কমিয়ে দিচ্ছি, সবার থেকে আমি একটা করে ইলেকট্রন কমিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ আমার ফার্স্ট আয়নেশন এনার্জি হয়ে গেছে। এবারে আমাকে বলে যে সেকেন্ড ইলেকট্রনটা বের করতে হবে। সেকেন্ড ইলেকট্রনটা যদি তুমি এবারে বের করতে যাও, তুমি কি দেখবে, তুমি দেখতে পাবে বোরনে তোমার একটা ফুলফিল থেকে তুমি ইলেকট্রন বের করতে হবে, কারণ 1s2 2s2, ঠিক আছে। এখানে তোমাকে কোত্থেকে ইলেকট্রন বের করতে হবে, ফুলফিল থেকে। বেরিলিয়ামের ক্ষেত্রে এটা কি হচ্ছে, হাফ ফিল থেকে বের করতে হচ্ছে, 1s2 2s1। আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও এটা হাফ ফিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ 1s2 2s2 2p6 3s1। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও এটা ফুলফিল্ড হয়ে যাচ্ছে, কারণ 1s2 2s2 2p6 3s2। তার মানে আমি দেখতে পাচ্ছি, আমরা জানি ফুলফিল থেকে ইলেকট্রন বের করতে বেশি এনার্জি লাগবে রাদার দ্যান হাফ ফিল। ফুলফিল থেকে ইলেকট্রন বের করতে বেশি এনার্জি লাগবে রাদার দ্যান হাফ ফিল। তাহলে এখানে ফুলফিল কোনটা হচ্ছে, বোরনও হচ্ছে অ্যালুমিনিয়ামও হচ্ছে। তাহলে এখান থেকে এবারে কার বেশি হবে, বোরন আর অ্যালুমিনিয়াম। এবার আমি যে আরেকটা রুল বলেছিলাম যে ডাউন দ্য গ্রুপ গেলে তোমার আয়নেশন এনার্জি ডিক্রিজ করে, আর লেফট টু রাইট গেলে আয়নেশন এনার্জি ইনক্রিজ করে, আমি একটু আগেই বললাম। তার মানে তুমি যদি নিচের দিকে যাও তোমার আয়নেশন এনার্জি ডিক্রিজ করবে। এবার যদি তুমি দেখো বোরন আর অ্যালুমিনিয়াম কি আছে, তোমার নিচের দিকে আছে পিরিয়ডিক টেবিলে, তার মানে অ্যালুমিনিয়ামের আয়নেশন এনার্জি কি হবে, কম হবে। তাহলে বেশি কার হবে, বেশি হবে বোরনের, ঠিক আছে, বেশি কার হয়ে যাবে, বেশি হয়ে যাবে তোমার বোরনের, বেশি হয়ে যাবে তোমার বোরনের, সবচেয়ে বেশি বোরনের হয়ে যাবে, কারণ বোরন উপরের দিকে আছে আর অ্যালুমিনিয়াম নিচের দিকে। তো এখানে আমরা কি করলাম, প্রথমে আমরা কি করব, ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখব, কার হাফ ফিল কার ফুল ফিল। তারপর আমরা কি করব, সেই হাফ ফিল ফুল ফিল দেখে যদি দেখছি এরকম ফুলফিল চলে আসছে বা হাফ ফিল চলে আসছে, তখন আমরা পিরিয়ডিক ট্রেন্ডকে দেখব। নিচের দিকে গেলে আয়নেশন এনার্জি ডিক্রিজ করে, আর লেফট টু রাইট গেলে আয়নেশন এনার্জি ইনক্রিজ হয়। তাহলে আমি যদি নিচের দিকে যাই তাহলে অ্যালুমিনিয়ামের কমবে আর বোরনের বেশি হবে, এই জন্য বোরনকে বেশি বলেছি। তোমরা আমাকে বলো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুটোর মধ্যে দুজনেই তো হাফ ফিল্ড আছে, 1s2 2s1, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s1। তো কমেন্ট সেকশনে আমাকে বলো এই দুটোর মধ্যে কার বেশি হবে আয়নেশন এনার্জি, বেরিলিয়াম না ম্যাগনেসিয়াম। সেকেন্ড কোশ্চেনে আমি যাব, অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা আমার লাস্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন মানে এই কোশ্চেনটা আমার একটু 2015-এর কোশ্চেন নিয়েছি, এটা হচ্ছে আমার MSQ কোশ্চেন, মানে এখানে মোর দ্যান ওয়ান কোশ্চেন ঠিক হতে পারে, ঠিক আছে। তো দেখতে হবে আমাকে কোন কোন অপশন ঠিক হতে পারে, একটাও হতে পারে বা একটার বেশিও ঠিক হতে পারে। তো আমরা যদি এই কোশ্চেনটাকে দেখি, ঠিক আছে, আয়োনাইজেশন পোটেনশিয়াল ভ্যালুস অফ নোবেল গ্যাসেস ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ উইথ ইনক্রিজ অ্যাটমিক সাইজ। তো বলছে আয়োনাইজেশন এনার্জিটা যেই নোবেল গ্যাসগুলো আছে নিচের দিকে গেলে অ্যাটমিক সাইজ যত ইনক্রিজ করবে তো তোমার আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ হবে। তো আমি তো সেটা আগের অ্যান্সারও বললাম, নিচের দিকে গেলে তোমার আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ হবে, আর লেফট টু রাইট গেলে তোমার আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হবে। Xenon forms binary fluorides by the direct reaction of the elements. Identify the correct statement from the below. বলে জেনন যে কম্পাউন্ডটা আছে একে যদি তুমি ফ্লুরিনের সাথে রিয়াকশন করাও, ঠিক আছে, বলছে জেননকে যদি তুমি ফ্লুরিনের সাথে রিয়াকশন করো দুটো ফ্লুরিনের সাথে, তাহলে XeF2 বা জেনন ফ্লুরাইড তৈরি হবে। দেখো জেনন ফ্লুরাইড তৈরি হবে, ঠিক আছে, বাইনারি ফ্লুরাইড, বাইনারি মানে দুটো ফ্লুরাইড।
তো এটা রিজন জিজ্ঞেস করছে, 4টে অপশন দিয়েছে। তো তুমি দেখো এখানে জেনারেলি ইনার্ট গ্যাসগুলো থাকে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা জেনারেলি রিয়াকশন করে না, কিন্তু বলছে জেনন এখানে রিয়াকশন করেছে। তাহলে এই রিয়াকশন করার পেছনে কারণ কি, সেই কারণটাই আমাকে বলতে বলেছে, বা কারণগুলি কি সেই কারণগুলো আমাকে বলতে বলেছে। তো প্রথম যে কারণটা বলছে অনলি দ্য হেভিয়ার নোবেল গ্যাসেস ফ্রম সাচ কম্পাউন্ডস, বলছে অনলি যারা হেভি গ্যাস, হেভি মানে যাদের খুব বড় সাইজ, তারাই এই রিয়াকশনটা করতে পারে। একদম ঠিক বলেছে। যদি তুমি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন দেখো, তাহলে নিচের দিকে তুমি যখন যাচ্ছ তোমার সাইজ বাড়ছে, মানে তুমি হেভিয়ার হচ্ছ, তোমার সাইজ অনেক বেড়ে যাচ্ছে। তো হিলিয়াম রিয়াকশন করতে পারে না, নিয়ন পারে না, আর্গন পারে না, ক্রিপ্টন পারে না, অনলি জেননই করছে। তার মানে অপশন 1 যেটা বলছে যে যখন তোমার সাইজ বাড়বে তুমি হেভিয়ার হবে, তখন তোমার বেশি হবে। তাহলে আমি স্যাটিসফাই করতে পারি আমার অপশন 1টাকে। অপশন 1টা আমার ঠিক বলছে, দ্য হেভিয়ার নোবেল গ্যাস ফ্রম সাচ কম্পাউন্ডস। অপশন 2তে কি বলছে, ইট হ্যাপেন্স বিকাম দ্য নোবেল গ্যাসেস হ্যাভ হায়ার আয়োনেশন এনার্জি। দেখো যদি কারোর হায়ার আয়োনেশন এনার্জি থাকে, দেখো প্রথমত তুমি যদি ডাউন দ্য গ্রুপে যাও তোমার আয়োনেশন এনার্জি হয় ডিক্রিজ, ঠিক আছে, কারণ আমি এতক্ষণ ধরে তাই বলছি, নিচের দিকে গেলে আয়োনেশন এনার্জি ডিক্রিজ করবে আর লেফট টু রাইট গেলে ইনক্রিজ করবে। তো এখানে যে তোমার স্টেটমেন্টটা দিয়েছে যে ইট হ্যাপেন্স বিকজ দ্য নোবেল গ্যাসেস হ্যাভ হায়ার আয়োনেশন এনার্জি, কিন্তু এটা তো আসলে ভুল স্টেটমেন্ট। কারণ নিচের দিকে তুমি যখন যাচ্ছ তোমার আয়োনেশন এনার্জি কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে ইনক্রিজ করছে। ইট হ্যাপেন্স বিকজ দ্য নোবেল গ্যাস হ্যাভ হায়ার আয়োনেশন এনার্জি, বাট এটা রং স্টেটমেন্ট। আমি এই স্টেটমেন্টটাকে নেব না, আমি এই স্টেটমেন্টটাকে নেব না, কারণ এটা ভুল বলেছে। জেননের কম, কিন্তু এখানে জেননের বেশি বলে দেওয়া হয়েছে। অপশন সিতে বলছে ইট হ্যাপেন্স বিকজ দ্য কম্পাউন্ডস আর ফর্মড উইথ ইলেকট্রোনেগেটিভ লাইগ্যান্ডস। ইট হ্যাপেন্স বলছে এটা হবে এই রিয়াকশনটা যদি কোনো ইলেকট্রোনেগেটিভ লাইগ্যান্ডস মানে অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তো এখানে আমরা জানি যে ফ্লুরিন তোমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফ্লুরিনের হাই ইলেকট্রোনেগেটিভিটি আছে, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা খুবই বেশি। তাহলে এই যে স্টেটমেন্টটা দিয়েছে এই স্টেটমেন্টটাকে আমি কি করব, আমি বলবো হ্যাঁ এটা ঠিক স্টেটমেন্ট দিয়েছে, কারণ জেনন এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথেই রিয়াকশন করছে। আমি দেখতে পাচ্ছি জেনন +2 ফ্লুরিন XeF2। তো অপশন সিটাও সঠিক, একদম সঠিক দিয়েছে। লাস্টেরটাই বলছে তো আমার এ আর সি সঠিক। ডিতে বলছে অক্টেট অফ ইলেকট্রন প্রোভাইড দ্য স্টেবল অ্যারেঞ্জমেন্ট। দেখো অক্টেট ইলেকট্রনস আর প্রোভাইড দ্য স্টেবল অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ অক্টেট যদি আমার ইলেকট্রনিক কনফিগারেশন থাকে তারা স্টেবল দেবে। এবার বলো যদি সে অক্টেটই হয়ে যায়, যদি সে স্টেবলই হয়ে যায়, তার রিয়াকশন করার কি দরকার আছে? দরকার আছে কি? কোনো দরকার নেই। তোমার যদি অনেক টাকা থাকে তুমি বসে বসে খাবে আর ঘুমাবে, কি দরকার কাজ করার? তো সেরকম ব্যাপার, অক্টেট ইলেকট্রন যদি দিয়েই দেয়, স্টেবল থাকেই, তাহলে রিয়াকশন করবে কেন? রিয়াকশনটা তো করবেই না। তাহলে এটা তো ভুল কারণ দিয়েছো। তুমি বলছো এখানে রিয়াকশন হচ্ছে কারণ ওর অক্টেট ফিল আপ। আরে ভাই ওর তো অক্টেট যদি ফুলফিলই থাকে তাহলে ওর রিয়াকশন করতে যাবে কেন? তুই ভুল বলছিস। তার মানে ডি কে কেটে দে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এ আর সি। তো এইটা ছিল আমাদের কমপ্লিট পিরিয়ডিক টেবিলের সলভ। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন ডাউট থাকলে যে কোনো রকমের আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি সবার কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যে কোনো রকমের কোশ্চেন থাকলে। তো অল দ্য বেস্ট, ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরকম নতুন কোনো ভিডিও এলেই তোমরা দেখতে পাবে।